প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারিগরি শিক্ষা অধিদপ্তর A2I এর যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়ন ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। তো আজকে আমরা পাওয়ার টেকনোলজি ছাত্রছাত্রীদের চতুর্থ পর্বে অটোমোটিভ সাসপেনশন, ব্রেক, স্টিয়ারিং অ্যান্ড ট্রান্সমিশন সিস্টেম বিষয়টি আলোচনা করব। তো বিষয়গুলো হচ্ছে ৬৭-১৪২। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের শেষ অংশ নিয়ে আলোচনা করব। এর প্রথম অংশ আমরা এর আগে একটি ক্লাসে দেখেছি। তো তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে অটোমোটিভ ক্লাস সিস্টেম। উপস্থাপনায় বরাবরের মতো আমি সঞ্জয় বণিক, জুনিয়র ইন্সট্রাক্টর, পাওয়ার, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমরা তৃতীয় অধ্যায়ের শেষ অংশে যে জিনিসগুলো শিখতে পারবো, একটি কয়েল স্প্রিং ক্লাচের গঠন ও কার্যপ্রণালী সম্পর্কে জানতে পারবে, একটি মাল্টি ডিস্ক ক্লাচ ও সেন্ট্রিফিউগাল ক্লাচ কিভাবে কাজ করে তা সম্পর্কে জানতে পারবে, একটি হাইড্রোলিক ক্লাচ কিভাবে কাজ করে সেটি জানতে পারবে, এবং ক্লাচের বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট সমূহ সম্পর্কে জানতে পারবে। তো চলো আমরা বিভিন্ন প্রকার অটোমোটিভ ক্লাস সাসপেনশন যে প্রক্রিয়ায় আমরা ব্যবহার করে থাকি এর গঠন এবং কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব। তো প্রতিটা ক্লাসেরই গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা থাকে, যা আমরা এর আরেকটি ক্লাসে দেখেছিলাম, যে চালক ব্যবস্থাপনা, চালিত ব্যবস্থাপনা এবং অপারেটিং সিস্টেম। তো প্রতিটা ক্লাসেরই চালক ব্যবস্থাপনা, তো ফ্লাই হুইলের সাথে অবকাঠামো যেগুলা সংযুক্ত থাকে, চালিত ব্যবস্থাপনা যেটা আমার একসময় এঙ্গেজ হবে একসময় ডিসএঙ্গেজ হবে সেই অংশটি এই ক্লাস প্লেট, আর হচ্ছে অপারেটিং ব্যবস্থাপনা, অর্থাৎ এই ক্লাস প্লেটকে আবার এঙ্গেজ এবং ডিসএঙ্গেজ করার জন্য যে সকল লিঙ্কেজ কাজ করে সেটা হচ্ছে আবার অপারেটিং পরিচালক। তো আমরা আজকে আলোচনা করব একটি কয়েল স্প্রিং ক্লাচের গঠন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ডায়াফ্রাম স্প্রিংয়ের কথা মনে আছে অবশ্যই। তো যেই অংশটার মধ্যে আবার ডায়াফ্রাম স্প্রিং ব্যবহার করা হতো সেই অংশের মধ্যে আমরা এখানে যে ফিঙ্গার আছে সেই ফিঙ্গার ব্যবহার করতেছি, যা ডায়াফ্রাম স্প্রিংয়ের ন্যায় কাজ করে। আর সেই হচ্ছে রিলিজ বিয়ারিং, যেটা এখানে চাপ প্রয়োগ করলে এই প্রেসার প্লেটটা ভিতরের দিকে ঢুকে যায় এবং এই ক্লাচ প্লেটটা ফ্রি হয়ে যায়, ফলে ফ্লাই হুইল থেকে শক্তি আবার সেই ইঞ্জিনে পৌঁছাইতে পারে না। তো চিত্রে একটি ফিকশন টাইপ কয়েল স্প্রিং ক্লাচ দেখানো হয়েছে। এ ক্লাচ মূলত ক্লাচ প্লেট, ডিস্ক, প্রেসার প্লেট, কয়েল স্প্রিং, রিলিজ বিয়ারিং, রিলিজ লিভার বা ফিঙ্গার যাকে বলতেছি, ক্লাচ কাভার, সেই অংশগুলো নিয়ে সে কাজ করে। এখন আসো এটা নর্মালি কিভাবে কাজ করে। নর্মালি আমরা যখন গাড়ি পরিচালনা করি তখন আমরা দেখি যে আমার ক্লাচটা এঙ্গেজ অবস্থায় থাকে, অর্থাৎ যখন আমি ক্লাচ পেডেলে চাপ না দেব তখন এঙ্গেজ অবস্থায় থাকে, অর্থাৎ স্প্রিংয়ের চাপে প্রেসার প্লেট সেই ক্লাচ প্লেটকে ফ্লাই হুইলের সাথে ধরে রাখে। এই অংশটা আমার এই যে অংশটা হচ্ছে এটা ফিঙ্গার। তো নর্মালি অবস্থা আমরা কি বলছি, যে যখন আমি চাপ প্রয়োগ করব না, নর্মালি সে এই স্প্রিংয়ের চাপে এই প্রেসার প্লেটকে ক্লাচ সহকারে ফ্লাই হুইলের সাথে ধরে রাখে, ফলে ইঞ্জিনের শক্তি আমার এই ট্রান্সমিশন সিস্টেমে গিয়ে পৌঁছায়। এই অবস্থাটা হচ্ছে আমার এঙ্গেজ অবস্থা। আর ডিসএঙ্গেজ অবস্থা যখনই আমি আমার এই পরিচালনার জন্য বা ব্রেক করার জন্য আমি যখনই ক্লাচ প্যাডেলে চাপ প্রয়োগ করব, ফলে স্প্রিং সংকুচিত হয়ে ভিতরের দিকে ঢুকে যাবে, ফলে সেই প্রেসার প্লেটটি ভিতরের দিকে ঢুকে যাবে এবং এই যে ফ্রিকশন ডিস্ক বা আমরা ক্লাচ বলতেছি সেই ক্লাচটি চাপমুক্ত হয়ে যাবে এবং ফ্লাই হুইল থেকে দূরে সরে আসবে, ফলে ইঞ্জিনের যে ঘূর্ণন গতি সেটা ক্লাচ প্লেটে আসবে না এবং সেখান থেকে ফ্লাই হুইল হয়ে আমার ট্রান্সমিশনের শেয়ার পৌঁছাবে না। এই অবস্থাটাকে আমরা বলতেছি কি ডিসএঙ্গেজ।
তো প্রিয় শিক্ষার্থী, ঠিক এভাবে প্রতিটি আমাদের ক্লাস সিস্টেম কাজ করবে। তো আমরা আজকে দেখব একটা মাল্টি ডিস্ক ক্লাস কিভাবে কাজ করে। আমরা এতক্ষণ যে ডিস্কগুলো নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল ডিস্ক, আর যদি মাল্টি ডিস্ক হয় তাহলে কি হবে। তো দেখো এখানে মাল্টি ডিস্ক যে ক্লাস কাভার একটি আছে, ফ্লাইহুইলে একটি, শুধু এখানে যে প্রেসার প্লেট আর যে আবার ক্লাস প্লেট সেটি হচ্ছে ডাবল, অর্থাৎ একের অধিক। তো এইখানে দেখো এই ফ্লাইহুইলের উপরে ঠিক এখানে এই অংশটি হচ্ছে আবার ক্লাস প্লেট, এই অংশটি আবার প্রেসার প্লেট, আবার ক্লাস প্লেট, আবার প্রেসার প্লেট, ঠিক উপরে ডায়াফ্রাম। কয়েল স্প্রিং হলে কয়েল স্প্রিং হবে, ডায়াফ্রাম হলে ডায়াফ্রাম হবে। আচ্ছা, তো এটি আবার দুই প্রক্রিয়া হইতে পারে, একটা ওয়্যার টাইপ হইতে পারে, একটা ড্রাই টাইপও হইতে পারে। ওয়্যারটা আমরা ব্যবহার করি এই আমাদের কি বলে প্ল্যানেটারি গিয়ার বক্স, তারপরে মোটর সাইকেল, এই সকল অংশে আমরা ওয়্যার মাল্টি টাইপ ক্লাস ডিস্ক ব্যবহার করি। আর ড্রাই টাইপটা আমরা ব্যবহার করি আমাদের বড় বড় বাস, ট্রাক, সেইগুলাতে। আচ্ছা, এখানে দেখো এই কিভাবে কাজ করে। যখনই আমি এখানে চাপ প্রয়োগ করব, চাপ প্রয়োগের ফলে সেই ডায়াফ্রামটা ভিতরের দিকে ঢুকে যাবে, এবং আমরা জানি যে এই ভিতরের দিকে ঢুকে গেলে আমাদের ক্লাস প্লেটগুলো কি হয়ে যায়, চাপমুক্ত হয়ে যায়। আর এখানে সেপারেটর প্রেসার প্লেটের ন্যায় কাজ করে, তখন সে বিচ্ছিন্ন করে দেয়। ফলে এই ট্রান্সমিশনের শক্তিটা আমার এই ফ্লাইহুইলে যে শক্তি, সেই শক্তি ট্রান্সমিশনে গিয়ে পৌঁছায় না। আর যখন আমি চাপ সরিয়ে ফেলবো তখনই কি হবে, এই ডায়াফ্রামের চাপে পূর্বের অবস্থায় ফিরে যাবে এবং প্রেসার প্লেটটি সেই ক্লাস প্লেটের উপরে চাপ প্রয়োগ করবে এবং ধীরে ধীরে প্রতিটা অংশকে আটকিয়ে দিবে। ফলে আমার যে ফ্লাইহুইলের শক্তি সেটা ট্রান্সমিশনে গিয়ে পৌঁছাবে। তো যখনই আমি নর্মালি অবস্থায় কি থাকে, নর্মালি আমার চাপ যুক্ত থাকে, যাকে আমরা এঙ্গেজ বলি। আর যখন আমি চাপ প্রয়োগ করব তখনই কি হবে, সেই স্প্রিংয়ের চাপে প্রেসার প্লেট ভিতরের দিকে ঢুকে যাবে এবং সেই এই কী বলে এইগুলাকে ক্লাস প্লেটগুলাকে আমরা কি করবে, এই চাপমুক্ত করে দিবে। এখন আসো একটি সেন্ট্রিফিউগাল ক্লাস কিভাবে কাজ করে। তো এটা একটা স্বয়ংক্রিয় ক্লাস সিস্টেম, এটা একটি স্বয়ংক্রিয় ক্লাস সিস্টেম যা ইঞ্জিনের ঘূর্ণন গতির উপর নির্ভরশীল। যখন ইঞ্জিনের স্পিড পূর্বের নির্ধারিত মাত্রার চেয়ে কমে যায় তখন ক্লাস স্বয়ংক্রিয়ভাবে ডিসএঙ্গেজ হয়ে যায়। আবার যখন ইঞ্জিন স্পিড বেড়ে যায় তখন নির্ধারিত মাত্রা অতিক্রম করে তখন আবার ক্লাস এঙ্গেজ হয়ে যায় এবং ট্রান্সমিশনে শক্তি সরবরাহ করে। তো দেখো আমাদের এখানে সেই ড্রাইভিং মেম্বার, এটি হচ্ছে আমার শু এবং হাই ফ্রিকশনাল ম্যাটেরিয়াল এইখানে আছে, সে এই জায়গাতেই আছে। আর এটি হচ্ছে আমার সেই ডাম বা কেচিং। যখনই আমার সেই ড্রাইভিং মেম্বারটি ঘুরতে শুরু করবে তখন সেখানে সেন্ট্রিফিউগাল ফোর্স উৎপন্ন হবে যা ক্র্যাঙ্কশ্যাফট থেকে আসবে ফ্লাইহুইল হয়ে। ফলে এই শুগুলা কেন্দ্রের বাইরের দিকে সরে যাবে এবং সরে গিয়ে সেই ড্রামের সাথে আটকে যাবে। যখনই সেই ড্রামের সাথে আটকে যাবে তখনই সেই ড্রামটি এবং এই যে ড্রাইভিং মেম্বার সেটি একই সাথে ঘুরতে থাকবে, ফলে আমার শক্তি ট্রান্সমিশন শ্যাফটে গিয়ে পৌঁছাবে। আবার যখন নির্ধারিত মাত্রার চেয়ে আবার এখানে ঘূর্ণন গতি কি হয়ে যাবে, কমে যাবে, তখন কি হবে, তখন আমার যে এই ঘূর্ণন গতির জন্য যে এই শুগুলো বাইরের দিকে সরে গেছিলো সেটি আবার ধীরে ধীরে ভিতরের দিকে চলে আসবে। এক পর্যায়ে দেখা যাবে সেই ব্রেক হতে আবার যে শুগুলো সরে আসছে এবং সেখানে ডিসএঙ্গেজ হয়ে গেছে। তো এখানে দেখো এইটি বোঝানো হয়েছে, যখনই আমার এই ড্রাইভিং মেম্বারটি ঘুরতে শুরু করবে অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফট থেকে ফ্লাইহুইল হয়ে ঘূর্ণন গতিটি আসবে তখনই এই স্প্রিং লোডের যে ওয়েটগুলি আছে, যাকে আমরা এই
আমাদের শু বলতেছি, সেই শুগুলো বাইরের দিকে ছিটকে যাবে। আর বাইরের দিকে ছিটকে গিয়ে এই যে ড্রাম আছে সেই ড্রামকে সে আটকে ধরবে, এবং যখনই আটকে ধরবে তখন সেই অবস্থাকে বলতেছি আমরা ক্লাচ। আবার যখন ঘূর্ণন গতি নির্ধারিত স্পিডের চেয়ে কমে যাবে তখন এই স্প্রিংগুলো চাপ বেড়ে যাবে এবং সে তার পূর্বের অবস্থায় ফিরে আসতে চাইবে। যখন পূর্বাবস্থায় ফিরে আসবে তখন সেই ড্রাম থেকে সেই লাইনিংগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, আর যখনই বিচ্ছিন্ন হয়ে যাবে তখনই এই যে ট্রান্সমিশন সিস্টেমে সেই শক্তি ঘূর্ণন গতি গিয়ে আর পৌঁছাবে না। দেখো এই কথাটা এখানে বলছে যে এটা একটি স্বয়ংক্রিয় ক্লাচ যা ইঞ্জিনের ঘূর্ণন গতির উপর নির্ভরশীল। ইঞ্জিন স্পিড বাড়ার সাথে সাথে ড্রাইভিং অর্থাৎ এই অংশটি জুড়ে ঘুরতে থাকে এবং শুগুলোর উপর সেন্ট্রিফিউগাল ফোর্স সৃষ্টি হয়। এই যে শুগুলো আছে সেই শুগুলোর উপর সেন্ট্রিফিউগাল ফোর্স সৃষ্টি হয়, ফলে সে ক্যান্ডের বাইরের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করে, যা শুগুলোকে বাইরের দিকে ছুড়ে দেয়, যা আমরা আগে বলছিলাম, এবং ড্রামের সাথে দৃঢ়ভাবে আটকে রাখে। এই যে ড্রাম আছে সেই এই ড্রামের সাথে দৃঢ়ভাবে সে কী করে আটকে দেয়। এতে করে চালক মেম্বার এবং চালিত মেম্বার একসাথে ঘুরতে থাকে। অর্থাৎ এতে করে কী হবে, আমার যে চালক মেম্বার এবং এই যে চালিত মেম্বার দুইটাই একসাথে আটকানোর ফলে একসাথে সে ঘুরতে থাকবে। আর যখনই একসাথে ঘুরতে থাকবে তখনই কী হবে, এই ইঞ্জিনের শক্তিটা আমার ট্রান্সমিশন সিস্টেমে গিয়ে পৌঁছাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে পদ্ধতিটি এখন পড়ছি সেটি এখন আমাদের এই ভেহিক্যাল সিস্টেমে ব্যবহৃত এখন আর হয় না, কারণ এটি খুবই মেনটেন করা খুবই কঠিন। কারণ এখানে যেহেতু তোমার কী হয়, ইঞ্জিনের স্পিড এর উপর নির্ভর করে, তখন সেখানে এঙ্গেজ এবং ডিসএঙ্গেজ হওয়ার জন্য যে একটা সাফিসিয়েন্ট যে একটা ফিকশন দরকার সেই ফিকশনটা স্লিপ করে, সেই কারণে এই পদ্ধতিটি আর এখন আর ব্যবহার করা হয় না। তো আমরা এখন দেখব যে হাইড্রোলিক ক্লাচ সিস্টেম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত সেই পদ্ধতিটি। এখন আমাদের প্রতিটি ভেহিকেলেই হাইড্রোলিক ক্লাচ সিস্টেম ব্যবহার করা হয়। এটি খুবই চমৎকার একটি পদ্ধতি, যেটি মেকানিক্যাল পদ্ধতির তুলনায় বহুগুণ ভালো। কারণ মেকানিক্যাল সিস্টেমে অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হয়, কিন্তু হাইড্রোলিক ক্লাচ সিস্টেমে অ্যাডজাস্টমেন্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে ঘূর্ণায়ন অংশ কম এবং সেই কারণে ক্ষয়ের পরিমাণও কম। তো এই হাইড্রোলিক ক্লাচ সিস্টেমটি কিভাবে কাজ করে? হাইড্রোলিক ক্লাচ সিস্টেমটি আমরা ক্লাচ প্যাডেল হতে ক্লাচ অ্যাসেম্বলির অবস্থান দূর হলে অথবা ক্লাচ পরিচালনা করতে বেশি শক্তি প্রয়োজন হলে এ ধরনের ক্লাচ ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা বলছি কি যে আমাদের যে ক্লাচ সিস্টেম আছে নর্মালি যে কেবল, সেই কেবলটি আমরা দেখা গেল কি যে তার ব্রেক প্যাডেল এই ক্লাচ প্যাডেল হতে সেই অ্যাসেম্বলটি অনেক দূরে অবস্থান করতেছে, ফলে তাকে পরিচালনা করার জন্য শক্তির প্রয়োজন হয়। কিন্তু এই অসুবিধাটা দূর করার জন্য যাতে সহজে আমি চাপ প্রয়োগ করে বহুগুণ চাপ বৃদ্ধি করতে পারি, অর্থাৎ এ ধরনের ক্লাচ প্যাডেলে প্রযুক্ত চাপকে অতি সহজে বহুগুণ বৃদ্ধি করা যায়, ফলে ক্লাচ পরিচালনা করার জন্য খুবই সহজ হয়। অর্থাৎ আমি অল্প চাপে প্রচুর পরিমাণে চাপ শক্তি পাই এবং সেই চাপ শক্তি দিয়ে আমি তাৎক্ষণিক আমার সেই ক্লাচকে পরিচালনা করতে পারি। তো তোমরা দেখবে এখানে এই অংশটি হচ্ছে আমার ক্লাচ প্যাডেল, সেই অংশটি হচ্ছে আমাদের মাস্টার সিলিন্ডার, যেখানে আমাদের ফ্লুইডটা রাখা হয়, আর এটি রিজার্ভার যেখানে ফ্লুইডটি রিজার্ভ করা হয়। সেই হচ্ছে হাইড্রোলিক পাইপ, আর এটা হচ্ছে আমাদের স্লিপ সিলিন্ডার, যেখানে আমার ফ্লুইডটা স্টোরেজ থাকে। যখনই আমি এখানে চাপ প্রয়োগ করব, সেই চাপের কারণে আমার যে ফ্লুইড মাস্টার সিলিন্ডার হয়ে সেই স্লিপ সিলিন্ডারে আসবে এবং স্লিপ সিলিন্ডারে যে পিস্টনটি আছে সেই পিস্টনটিকে চাপ দিলে সে কী হবে, বাইরের দিকে ছুটে চলে যাবে এবং এই অংশটি ভেতরের দিকে চলে আসবে। ফলে এই আমার যে এখানে আছে ক্লাচ প্লেট এবং এই যে প্রেসার প্লেট,
এই অংশটি বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ফ্লাইহুইল মুক্ত হয়ে যাবে এবং মুক্তভাবে আবার ঘুরতে থাকবে। দেখো এখানে বলছি কি, প্রচলিত ক্লাস ব্যবহৃত যান্ত্রিক লিঙ্কেজের পরিবর্তে এ ক্লাস হাইড্রোলিক লিঙ্কেজ ব্যবহার করা হয়। অর্থাৎ আবার এখানে আগে ছিল কি, কেবল ছিল, যখন চাপ দিতাম তখন কেবল এই প্রেসার দিত ডায়াফ্রামকে, লিভারকে। তো এখানে আমরা এই কেবলের পরিবর্তে আমরা ব্যবহার করছি কি, হাইড্রোলিক। এ ক্লাস প্রধানত দুইটি অংশ হচ্ছে মাস্টার সিলিন্ডার, আরটা হচ্ছে সার্ভো সিলিন্ডার, যা আমরা স্লিপ সিলিন্ডার হিসেবে কাজ করতেছি। সিলিন্ডার ও এদের সংযোগকারী নলগুলিকে ক্লাস ফ্লুইড দ্বারা পূর্ণ করা থাকে। এখানে মূলত ক্লাস অ্যাসেম্বলি প্রচলিত ক্লাস অ্যাসেম্বলির মতন। ওকে, তো এটি আমরা একটি হাইড্রোলিক ক্লাস সিস্টেমের কার্যপ্রণালী দেখব। যখন আমি কি করি, যখন আমি চাপ প্রয়োগ করছি, দেখো যখন এই ড্রাইভার কি করছে, এখানে চাপ প্রয়োগ করছে, ফলে এইখানে মাস্টার সিলিন্ডারের যে স্প্রিং লোডেড পিস্টন আছে, সেই পিস্টন সেই ফ্লুইডকে চাপ দিয়ে এই সার্ভো সিলিন্ডার বা স্লিপ সিলিন্ডারে পাঠিয়ে দিছে। সেখানে কি করছে, ফ্লুইডটি যে ফ্লুইড, সেই ফ্লুইডটি আবার এখানে সেই রডকে প্রেসার দিছে। সেই রড বাইরের দিকে বের হওয়ার কারণে এখানে যে রিলিজ বিয়ারিং, সেই রিলিজ বিয়ারিংটা আবার ভিতরের দিকে ঢুকে গেছে। যেখানে ভিতরের দিকে ঢুকে গেছে, তখনই আমার যে এই ডায়াফ্রামগুলা আমার কি করছে, চাপ প্রয়োগ হয়েছে, চাপ প্রয়োগ করে এইদিকে চলে গেছে এবং এই যে প্রেসার প্লেট, সেই প্রেসার প্লেটটি বাইরের দিকে অর্থাৎ ভিতরের দিকে সে ঢুকে গেছে। ফলে আমার যে এখানে যে ক্লাস ডিস্ক ছিল, এই যে কালো অংশটি হচ্ছে আমার ক্লাস ডিস্ক, সেই ক্লাস ডিস্কটি এই যে ফ্লাইহুইল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফ্লাইহুইল থেকে সে কী হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে আমার ইঞ্জিনের যে ঘূর্ণন গতি, সেই ঘূর্ণন গতি আর আবার এই ক্লাস প্লেট এবং ফ্লাইহুইল হয়ে যে চাকা বা ট্রান্সমিশন গিয়ারবক্স, সেইখানে গিয়ে ট্রান্সমিশন সিস্টেমটি পৌঁছাবে। দেখো এখানে কি বলছে, ক্লাসকে পরিচালনা করার জন্য যখন ক্লাস পেডেলের চাপ দেওয়া হয়, তখন মাস্টার সিলিন্ডার হতে উচ্চ চাপে ফ্লুইড সার্ভো সিলিন্ডারে চাপ সৃষ্টি করে। যখন এই ক্লাস পেডেল এখানে চাপ দেওয়া হয়, তখন এই মাস্টার সিলিন্ডারের ফ্লুইড উচ্চ চাপে সার্ভো সিলিন্ডারে চাপ সৃষ্টি করে। তখন ক্লাচ ফর্ক হয়ে রিলিজ বিয়ারিং এর উপর চাপ সৃষ্টি হয়। তখন এই যে ক্লাচ ফর্কটি রিলিজ বিয়ারিং এর উপর চাপ সৃষ্টি করে। অথবা স্প্রিংকে সংকুচিত, এখানে বলছে কি, ফলে ডায়াফ্রাম স্প্রিং হলে ডায়াফ্রাম বা কয়েল স্প্রিং হলে কয়েল স্প্রিংকে সংকুচিত করে প্রেসার প্লেটকে দূরে সরিয়ে নিয়ে আসে। যখন এখানে চাপ দিবে, তখন সেই প্রেসার প্লেটটি এই অবস্থান থেকে দূরে সরে আসবে। ফলে ক্লাস প্লেট চাপ মুক্ত হয়ে যায়, অর্থাৎ আবার যে ক্লাস ডিস্ক বলতেছি বা প্লেট বলতেছি, সেই অংশটি চাপ মুক্ত হয়ে যায় এবং ইঞ্জিনের কোনো শক্তি গিয়ার বক্সে এর প্রসেপ্টে সরবরাহ হয় না। এই অবস্থাকে আমরা বলতেছি কি, ডিসএঙ্গেজ, অর্থাৎ বিচ্ছিন্ন অবস্থা। এখন আসো যে এঙ্গেজ হলে কি হয়, এই এঙ্গেজ সিস্টেমটা কিভাবে কাজ করে। তো বলছি কি, ক্লাস পেডেলে চাপ তুলে নিলাম, যখনই আমি আমার এই সেই ক্লাস পেডেল থেকে কি করব, চাপ সরিয়ে নিব, ফলে কি হবে, নিলে সার্ভো সিলিন্ডার হতে চাপ অথবা এই সার্ভো সিলিন্ডার হতে সেই চাপটা কি হয়ে যাবে, অপসারিত হবে। আমাদের এই যে সার্ভো সিলিন্ডার, সেই সার্ভো সিলিন্ডার সেই চাপটা অপসারিত হবে। ফলে ডায়াফ্রাম স্প্রিং হলে ডায়াফ্রাম বা কয়েল স্প্রিং হলে কয়েল স্প্রিং এর চাপ ও প্রেসার, এই কয়েল স্প্রিং বা ডায়াফ্রাম স্প্রিং এর চাপে সেই প্রেসার প্লেটের সাহায্যে ক্লাস প্লেট এর সাথে উচ্চ চাপে আটকে রাখবে। যখনই দেখো এখানে আমার চাপ মুক্ত হয়ে যাবে, তখন এই ডায়াফ্রাম স্প্রিং হলে ডায়াফ্রাম বা কয়েল স্প্রিং হলে কয়েল স্প্রিং সে কি করবে, সে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করবে। যখনই পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করবে, তখনই সে এই প্রেসার প্লেটকে ক্লাস প্লেট সহ ফ্লাইহুইলের সাথে চাপ দিয়ে আটকে রাখবে। এবং এই অবস্থা হচ্ছে আমার কি, এঙ্গেজ, যা ইঞ্জিনের ঘূর্ণন গতি আমার ট্রান্সমিশন শ্যাফটে গিয়ে পৌঁছাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হাইড্রোলিক ক্লাস সিস্টেম সম্পর্কে আমরা
আলোচনা করলাম এবং বুঝতে পারছি যে প্রতিটি ক্লাস সিস্টেম কিভাবে কাজ করে। এখন আসো সেই কোন ক্লাস সিস্টেম সেটিও একটি পরিচালনা, যে প্রতিটা নেয়ারে এখানে ফ্রিকশন আছে, সেই ফ্রিকশনটি আমার যখন এই ফ্লাইহুইলকে ধরবে তখনই সে ঘূর্ণন গতি প্রাপ্ত হবে, যখন সরে যাবে সেই ঘূর্ণন গতি বিচ্ছিন্ন হয়ে যাবে। তো দেখো নর্মালি আমার কি হয়, নর্মালি এই অংশটি সেই ড্রামের সাথে লাগানো অবস্থায় থাকে, যখনই আমার চাপ প্রয়োগ করি তখনই সেই স্প্রিংয়ের চাপে সে বের হয়ে আসে এবং সেই চাপ মুক্ত হয়, ফলে আমার এই ফ্রিকশনটি সেই ড্রামের অংশের সাথে বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে শক্তি সরবরাহ হয়। এটি দেখতে কোণের মতো, সেই কারণে তার নাম করা হয়েছে কোণ ক্লাস। এখন আসো আমরা এই প্রতিটি ক্লাস সিস্টেমকে পরিচালনা করার জন্য তার বিভিন্ন অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। আর আমি কেন অ্যাডজাস্টমেন্ট করব, আমি ক্লাস কেন অ্যাডজাস্টমেন্ট করব? তো দেখো অ্যাডজাস্টমেন্ট এই কারণে করতে হয়, মোটরযান চলতে থাকলে ক্লাসের বিভিন্ন যন্ত্রাংশে ঘর্ষণজনিত কারণে প্রতিনিয়ত ক্ষয় হয়, অর্থাৎ ক্লাসের যে মেটেরিয়ালগুলো আছে সেই মেটেরিয়ালগুলো ঘর্ষণজনিত কারণে ক্ষয় হয়, এবং ক্লাসকে সঠিক এবং সহজভাবে পরিচালনা এবং ক্ষয় রোধের জন্য ক্লাসের বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কেন অ্যাডজাস্টমেন্ট করব বুঝতে পেরেছি, যে আমার একটি ক্লাস দীর্ঘদিন চলার ফলে তার ঘর্ষণজনিত কারণে সে ক্ষয় হয়, এবং এই ক্ষয় হলে তার যে টাইমিং, সেই টাইমিংটি সঠিক থাকবে না, অর্থাৎ যখন আমি ক্লাস পেডেলে চাপ প্রয়োগ করবো তখন সেই চাপ সঠিকভাবে গিয়ে চাপ কাজ করবে না, কারণ ক্ষয় হয়ে যাওয়ার জন্য তার ক্লিয়ারেন্স বেড়ে যাবে। সেই সঠিক প্রক্রিয়া যাতে কাজ করে এবং সেই কাজগুলো যাতে ক্ষয় রোধভাবে করতে পারে, সেই কারণে আমাদের অ্যাডজাস্টমেন্ট করা হয়। তো অ্যাডজাস্টমেন্ট আমরা মূলত সেই 4টি অ্যাডজাস্টমেন্ট করে থাকি: ফোরবোর্ড ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট, ক্লাস ফ্রি প্লে অ্যাডজাস্টমেন্ট বা ফ্রি প্লে অ্যাডজাস্টমেন্ট বলে, ক্লাস পেডেল ট্রাভেল অ্যাডজাস্টমেন্ট, ক্লাস রিলিজ লিভার অ্যাডজাস্টমেন্ট। তো আমরা এখানে একটি দেখতে পাচ্ছি যে চিত্রে, যে ড্রাইভার তার সিটে বসে আছে, সে সঠিক অ্যাডজাস্টমেন্ট হওয়ার কারণে সে প্রতিটি লিভারকে পরিচালনা করতে পারছে। আচ্ছা, সেই অংশটি হচ্ছে আমার ক্লাস লিভার, আর এটি যখন যে ড্রাইভার তার প্রয়োজন মনে করবে চাপ যুক্ত করবে অথবা চাপ ছাড়বে। তো আমরা এখন দেখব যে ফোরবোর্ড ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্টটি কীভাবে কাজ করতে। ফোরবোর্ড কোন অংশটি? ফোরবোর্ড হচ্ছে আমার যে ক্লাস প্যাডেল পিছনে যে অংশটি, খালি জায়গা অংশটি থাকে, সেই অংশটি হচ্ছে আমাদের ফোরবোর্ড। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেখানে আবার ড্রাইভার পা রাখে সেই অংশটি হচ্ছে আমার ফ্লোরবোর্ড। সেই অ্যাডজাস্টমেন্টটি কীভাবে করব? যখন ক্লাসকে ডিসএঙ্গেজ করার জন্য ক্লাস প্যাডেলে চাপ দেওয়া হয়, যখন আমি সেই ক্লাস প্যাডেলকে চাপ দিব তখন ক্লাস প্যাডেলকে মোটরযানের ফোরবোর্ড হতে নির্দিষ্ট পরিমাণ উপরে থাকতে হয়, অর্থাৎ যখন আমি চাপ দিব সেই চাপের ফলে সে ভিতরের দিকে যাবে এবং এই যে ফোরবোর্ডের যে এরিয়া আছে সেই এরিয়া থেকে নির্দিষ্ট পরিমাণ সে দূরে অবস্থান করবে, অর্থাৎ প্যাডেল যাতে ফোরবোর্ডের সাথে লেগে না যায়, লেগে গেলে সেই প্রক্রিয়ায় সঠিক পরিমাণে ক্লাচ হবে না। আচ্ছা, লেগে না যায় এবং প্যাডেল সর্বনিম্ন অবস্থান হতে যাতে ফোরবোর্ডের দূরত্ব নির্দিষ্ট থাকে, এটাকে ফোরবোর্ড ক্লিয়ারেন্স বলে। এবং সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা কি করি, একটা অ্যাডজাস্টিং স্ক্রু আছে সেখানে, সেই অ্যাডজাস্টিং স্ক্রুকে ঘুরিয়ে আমরা অ্যাডজাস্ট করি। তারপরে আসো ফ্রি প্লে অ্যাডজাস্টমেন্ট অথবা ক্লাস অ্যাডজাস্টমেন্ট। এই ফ্রি প্লে অ্যাডজাস্টমেন্টটা আসলে কি? ফ্রি প্লে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে অর্থাৎ ক্লাস ডিসএঙ্গেজ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ ক্লাস প্লেটের চাপ দেওয়ার আগ পর্যন্ত ক্লাস প্যাডেলটি আবার যতটুকু ভিতরের দিকে সরে যায়, অর্থাৎ কি বলছে, ক্লাস এঙ্গেজ হওয়ার পর, ডিসএঙ্গেজ বা এঙ্গেজ হওয়ার পর আমার কি হয়, এঙ্গেজ হওয়ার পর রিলিজ লিভার ও রিলিজ বিয়ারিংয়ের মাঝে খুব সামান্য ফাঁক থাকে, এই ফাঁকটাকে আমরা বলতেছি কি আবার ক্লাস ফ্রি প্লে। অথবা ক্লাস প্যাডেলে হালকাভাবে চাপ দেওয়া
ক্লাস করার আগ পর্যন্ত, যখন আমি ক্লাস প্যাডেলে হালকাভাবে চাপ দিব এবং সেই কাজ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ হালকাভাবে চাপ দিলে দেখো এখান থেকে সে এখানে যাবে, কিন্তু তখনও কিন্তু ক্লাস কিন্তু কাজ করে নাই। আগ পর্যন্ত ক্লাস প্যাডেল মুক্তভাবে যতটুকু নিচের দিকে নামে সেই দূরত্ব হচ্ছে আমার ফ্রি প্লে, অর্থাৎ এই অংশটা। যখনই হালকা আমি চাপ দেবো সেই চাপের কারণে সে এখানে আসবে, আসার কারণে এখান থেকে যখন আমি কাজ শুরু হবে তখন সে ক্লাস এঙ্গেজ বা ডিসএঙ্গেজ সেই প্রক্রিয়া কাজ করবে। এটা হচ্ছে আবার ফরবোর্ড বা প্যানেল। এই অংশটি হচ্ছে প্রাথমিক অবস্থায় যখন আমি চাপ প্রয়োগ করব ফলে যে ক্লাসটি যতটুকু হালকা সরে যাবে সেই অংশটি হচ্ছে আমার ফ্রি প্লে। তো ফ্রি প্লে আমরা সাধারণত 1 মিলিমিটার থেকে 5 মিলিমিটারের মধ্যে আমরা রাখি। দেখো সেই অংশটি হচ্ছে ফ্রি প্লে। আচ্ছা, এখন আসো ক্লাস প্যাডেল ট্রাভেল অ্যাডজাস্টমেন্ট। ট্রাভেল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আবার এই যে ক্লাস লিভারটি বা পাদানিটি, সেটি এখান থেকে ফোরবোর্ড পর্যন্ত যাওয়ার জন্য যে এরিয়া সে নিয়ে কাজ করবে সেই এরিয়াটি হচ্ছে আমার প্যাডেল ট্রাভেল। অর্থাৎ ক্লাস এঙ্গেজ বা ডিসএঙ্গেজ করার জন্য আমার যে ক্লাস প্যাডেলটি আবার যে এরিয়া নিয়ে কাজ করবে সেই এরিয়াটি হচ্ছে আমার ক্লাস প্যাডেল বা ট্রাভেল। আচ্ছা, এবং সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা কি করি, আমাদের এখানে একটি আপার স্টপ স্ক্রু আছে যেটা উঁচু নিচু করে আমরা কি করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। এখানে আমরা একটা অ্যাডজাস্টিং স্ক্রু আছে, সেই অ্যাডজাস্টিং স্ক্রুকে বলি আমরা কি আপার স্টপ। সেই আপার স্টপ অ্যাডজাস্টিং স্ক্রুটাকে আমরা কি করি, উঁচু নিচু করে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এখন আসো ক্লাস রিলিজ লিভার অ্যাডজাস্টমেন্ট। রিলিজ লিভার অ্যাডজাস্টমেন্ট এটা তখনই করতে হয় যখন আমি পুরো অ্যাসেম্বলিকে অর্থাৎ ক্লাস অ্যাসেম্বলিকে পুরোপুরি খুলে ফেলবো, অর্থাৎ ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন করে ফেলবো, তখন সেই অ্যাডজাস্টমেন্টটা করে আমার, এবং সেই অ্যাডজাস্টমেন্টটা করার জন্য আমার ইঞ্জিনের যে নির্মাতা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে যে স্পেসিফিকেশন থাকবে সেই স্পেসিফিকেশন অনুযায়ী আমার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো আমরা এখানে একটা অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি যে বিভিন্ন পার্টে পার্টে সে আলাদা আলাদা অ্যাডজাস্টমেন্ট করতেছে। তো আমরা চলে যাব পাঠ মূল্যায়নে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে যে জিনিসটি শিখতে পেরেছি সেটি হচ্ছে ক্লাস সিস্টেমের উদ্দেশ্য সম্পর্কে জানতে পেরেছি, বিভিন্ন ক্লাসের গঠন এবং কার্যপ্রণালী সম্পর্কে জানতে পেরেছি, ক্লাসের বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে জানতে পেরেছি। তো আমরা দুইটি অধ্যায়ে এই পুরো ক্লাসটি দুইটি সেশনে ভাগ করেছি। আমরা আজকে শেষ সেশনে ক্লাসটি সম্পন্ন করলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি অংশেরই কিন্তু একই কাজ, চাপ প্রয়োগ করা এবং চাপ সরানো। এবং চাপ প্রয়োগ করার সময় তার গঠন অনুসারে সে একভাবে কাজ করবে, চাপ সরিয়ে ফেললে তার গঠন অনুসারে সে একভাবে কাজ করে। তো এটি ক্লাস সিস্টেম আমাদের ভেহিক্যালের খুবই গুরুত্বপূর্ণ অংশ। আমরা আগেও বলেছি, আবারও বলছি, যা প্রয়োগের ফলে আমরা প্রয়োজন অনুযায়ী শক্তি আমরা ট্রান্সমিশন সিস্টেম হয়ে প্রপালার শ্যাফটের মাধ্যমে সেই আবার যে হুইল আছে সেই হুইলটি ঘোরাতে আমরা সাহায্য করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। এই অনলাইন ক্লাসটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন অথবা www.skill.bd/dt এই ওয়েবসাইটটি ভিজিট করবে। সেখানে তোমাদের জন্য বিষয়ভিত্তিক অনলাইন ক্লাস আপলোড করা হয়। পুনরায় আবারও শেষ করার আগে বলতেছি, শিষ্টাচার মেনে চলি এবং নিরাপদে থাকি এবং সবাই নিরাপদে থাকি সেই শুভকামনায় আজকের মতো শেষ।